কাণ্ডে সুপ্রিম কোর্ট থেকে কেন্দ্রীয় নিরাপত্তার নির্দেশ দিয়েছেন মহামান্য সুপ্রিম কোর্ট, কি বলবেন? এখন আমি জানি না রাজ্য সরকার আবার এটাকে কিভাবে ব্যাখ্যা করবে। সে আমার মনে আছে আমি হাওড়ার একটা কলেজে অধ্যাপনা করতাম আগে, ট্রেনে করে যেতাম, কিছু ছেলে অদ্ভুত অদ্ভুত গলায় গান গাইতে, তারপর নিজের পিঠে নিজে লাঠি মারত। তা আমি একদিন ছেলেকে ডাকলাম, শোন তুই মারিস, লাগে না তোদের পিঠে? দেখলাম গোটা পিঠটা এই কড়া পড়ার মতো পড়ে গেছে। বললো লাগে না। এখন এদের গালে কড়া পড়ে গেছে কিনা জানি না, এদের দেখে মনে পড়লো যে এরা আর কত থাপ্পড় খাবে, কত থাপ্পড় খেলে এদের জ্ঞান হবে ভগবান জানে। ফলে ওই জ্ঞান মানে থাপ্পড় খেতে খেতে এদের গালে মনে হয় কড়া পড়ে গেছে। হাইকোর্টে থাপ্পড় খায়, সুপ্রিম কোর্টে থাপ্পড় খায়, একটা থাপ্পড়ে হয় না, দুটো থাপ্পড় খায়। এর চেয়ে রাজ্য প্রশাসনের উপর অনাস্থা আর কিভাবে প্রকাশিত হবে? রাজ্য প্রশাসনের ওপর সম্পূর্ণ অনাস্থা সাধারণ মানুষের, হাইকোর্টের, সুপ্রিম কোর্টের, কেউ এদের ওপর ভরসা রাখতে পারছে না। সবাই বুঝে গেছে যে এদের ওপর ভরসা রাখলে কোনো কাজ হবে না, কারণ এই প্রশাসন ঠিকমতো কাজ করতে পারে না। এর চেয়ে লজ্জাজনক, এর চেয়ে কি বলবো হাস্যকর ব্যাপার অন্তত বাংলার রাজনীতিতে হয়েছে বলে আমার জানা নেই। আমি বামেদের কথা মাথায় রেখেই বলছি, এটা ঠিকই 34 বছরে বামেরা যা করে গেছে তার ফল এখনো আমরা ভোগ করছি, কিন্তু এরা বোধ হয় অপদার্থতায় এবং এই ক্রিমিনাল মেন্টালিটিতে বামেদেরও ছাড়িয়ে চলে গেছে। সুপ্রিম কোর্ট একাধিক প্রশ্ন আজকে তুলেছেন এই রাজ্য সরকার বা প্রশাসনের বিরুদ্ধে, যে মৃত্যু ঘটার পর এতক্ষণ সময় লাগলো কেন এফআইআর করতে, এবং 3 ঘন্টা ধরে কি করা হচ্ছিল, এবং প্রথমে আত্মহত্যা বলা হয়েছিল কেন, এরকম একাধিক প্রশ্ন তোলে, কি বলবেন? এই মৃত্যুতে অনেক গ্রে এরিয়া আছে, অনেক গ্রে এরিয়া। এমনিতে মেডিকেল কলেজগুলোতে নানা রকম গোলমেলে খবর পাওয়া যায় বাইরে, যেগুলো অনেক সময় মানে চেপে দেওয়া হয়, বাইরে প্রকাশিত হয় না এবং সরকারও চুপ করে থাকে। এখন বোঝা যাচ্ছে যে মেডিকেল কলেজগুলো কিন্তু নানা গোলমালের জায়গায় পরিণত হয়েছে, যারই ফল হচ্ছে এক অস্বাভাবিক এরকম ভয়ঙ্কর মৃত্যু বা হত্যাকাণ্ড এবং তার সঙ্গে মেয়েটির সম্মানহানি, ধর্ষণ, এই ঘটনাগুলো ঘটে গেল। আসলে প্রশ্ন তো অনেকগুলোই আছে। তার আগে প্রথম প্রশ্ন যে ওখানকার যে মেডিকেল কলেজ তার প্রিন্সিপালকে ওই জায়গায় এতদিন রেখে দেওয়া হয়েছিল কেন? তিনি কিভাবে বেড়ালের মতো 7টা বা তার চেয়েও বেশি 14খানা জীবন পান? তাকে বদলি করে দেওয়া হয়, তারপরে তিনি কি করে আবার চলে আসেন? ওই ঘরে চাবি লাগিয়ে চলে যান, তারপর কেউ নতুন প্রিন্সিপাল ঢুকতে পারে না, পরের দিন এসে নিজে ঢুকে পড়েন। এসব অদ্ভুতুরে কাণ্ড কারখানায় কেন চলছিল কারণ এই লোকটির বিভিন্ন জায়গায় হাত ছিল। আজকেই খবর পেলাম যে ওর বিরুদ্ধে একজন ডেপুটি সুপার, সম্ভবত আক্তার আলী নাকি নাম, এখন বহরমপুর মেডিকেল কলেজের ডেপুটি সুপার, তিনি 1.5 বছর আগে অভিযোগ করেছিলেন এবং অভিযোগগুলো মারাত্মক। তার কোনো নিয়ম না মেনে টেন্ডার ডেকে দেওয়া, কোনো নিয়ম না মেনে ভেঙে চুরে নতুন বাড়ি কিছু কনস্ট্রাকশন তৈরি করে দেওয়া, এমনকি বায়ো ওয়েস্ট যেগুলো ফেলে দেওয়ার কথা সেগুলো নাকি নিয়ে গিয়ে রিসাইক্লিং হতো। কি এগুলো? লোকটার মতো অবিলম্বে কোমরে দড়ি দিয়ে নিয়ে যাওয়া উচিত। এ ডাক্তার নাকি? সমাজে ডাক্তারদের যে সম্মান, লোকে ডাক্তারদের ভগবানের পরেই ঠাঁই দেয়, কারণ এটা ঠিকই ডাক্তারবাবুরা মানুষকে জমের মুখ থেকে অনেকে বাঁচিয়ে আনেন, সেইটা ডাক্তারবাবুদের তো একটা বড় সামাজিক কি বলবো সম্মান দিয়েছে। এই সম্মানকে কিছু লোক ধুলোয় লুটিয়ে মানে লোটাচ্ছে। এদের কঠোর ব্যবস্থা না হলে কিন্তু ডাক্তারদের সম্মান ফিরবে না, মানুষ কিন্তু সন্দেহ করতেই থাকবে। যেখানে ডাক্তারবাবুদের ভগবানের জায়গায় বসানো হয়, মানে দ্বিতীয় ভগবান হিসাবে তাদেরকে আখ্যা দেওয়া হয়, সেই ডাক্তারদেরই কিন্তু সোশ্যাল মিডিয়াতে কিছু লেখার অভিযোগে কিন্তু রীতিমতো তলব করা হয়েছে লালবাজারে। কুণাল সরকার থেকে শুরু করে একাধিক ডাক্তারদের, কি বলবেন? না, একটা কথা আছে সংস্কৃতে, বিনাশকালে বিপরীত বুদ্ধি। মানে স্বৈরাচারীরা যখন ধ্বংসের মুখে পড়ে তখন এই কাণ্ড কারখানা হয়। আমরা দেখতাম শিমুর নন্দীগ্রামের পরে সিপিএমের এই হাল হয়েছিল, যা করতো সব ভুলভাল করতো, মনে হতো যে এদিকে মাথা খারাপ হয়ে গেছে লোকগুলো, এসব কাণ্ড করে যাচ্ছে কেন, এদের দেখে তাই মনে হয়েছে। আচ্ছা কি হলো? 2 জন ডাক্তার তাদের কিছু ফেসবুকে বা ইউটিউবে কিছু মতামত প্রকাশ করেছিলেন, হুট করে তাদের ডেকে দিল, হলো কি কয়েক হাজার ডাক্তারদের পক্ষে রাস্তায় নেমে গেল, আরো কয়েক হাজার লোক তাদের পেছন পেছন চলে গেল, ওদের ঠেকাতে কয়েক হাজার পুলিশ নিয়ে দাঁড় করিয়ে দিল, রাস্তা ঘিরে দিল। সব মিলিয়ে মানে যে কথাগুলো ফোনে বলতে পারতো
যে কথাগুলো ব্যক্তিগত অন্য কোথাও বসে এক কাপ চা খেতে খেতে বলতে পারতো, এই সমস্ত ফর্মালি ডেকে কথা বলে কয়েক হাজার ডাক্তারকে রাস্তায় নামিয়ে যেটা চুপচাপ হতে পারতো সেটা মানুষকে আরো বেশি এরাই সচেতন করে দিল। আর কি বলবো, বিনাশকালে বিপরীত বুদ্ধি, যখন ভগবান মানুষকে শেষ করেন তার বুদ্ধিটা শেষ করেন, এটাই হচ্ছে। শুধুমাত্র ডাক্তাররা পথে নামছে তা নয়, আমরা দেখলাম যারা আইনের রক্ষক, আদালতের রক্ষক, আদালতে যারা থাকে সেই আইনজীবীরাও কিন্তু পথে নেমেছেন। গতকাল একটা চিত্র দেখা গেল যে তৃণমূলের যেটা লিগাল সেল কল্যাণ বাবু তার নেতৃত্বে, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কিন্তু তৃণমূলের আইনজীবীরা পথে নেমেছে এবং তারাও জাস্টিস চাইছে। ওরা পথে নামলে আমার একটু সন্দেহ হয়, এখন পথে যে কেউ নামতেই পারে, স্বাধীন দেশের নাগরিক, আমি আর কি বলবো, কিন্তু ওরা পথে নামলে আমার কিন্তু সন্দেহ হয়। ওদের বাদ দিয়ে বাকি কথা বলি, সাধারণ মানুষ পথে নেমেছে, ডাক্তাররা পথে নেমেছে, শিক্ষক, অধ্যাপক, আইনজীবী প্রত্যেকে পথে নেমেছে। কিন্তু মুখ্যমন্ত্রীও তো পথে নামছে। কার বিরুদ্ধে পথে নামছে, কি দাবিতে পথে নামছে, তিনিও বলছেন যে ফাঁসি চাই। হ্যাঁ, তো মাঝখানে বলা হয়েছিল নির্যাতিতার ফাঁসি চেয়ে বসেছিল, যাই হোক ওটা পরে সংশোধন হয়েছে, প্রথমে নির্যাতিতারই ফাঁসি চেয়ে বসেছিল সব, যাই হোক সে ওদের কথা না বলাই ভালো। আমি একটা কথা বলি, এ রাজ্যের মুখ্যমন্ত্রীকে, এ রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীকে, এ রাজ্যের প্রশাসনের দায়িত্ব কার হাতে, এবং কে কার বিরুদ্ধে পথে নামছে। সে একটা কথা আছে যে একজন জার্মান দার্শনিক ছিলেন হেগেল, তিনি খুব শক্তিশালী রাষ্ট্রের কথা বলতেন এবং রাষ্ট্র নিজেকে বাড়াবে, সে অপরকে দখল করে নিতে পারে। অনেকে ঠাট্টা করে বলতেন যে তাহলে উনি কি বড় রাষ্ট্রের পক্ষে ছিলেন, ছোট রাষ্ট্র কি আর রাষ্ট্র নয়, মানে বড় রাষ্ট্র ছোট রাষ্ট্রের বিরুদ্ধে চলে যাবে, তাহলে ছোট রাষ্ট্র কি আর তিনি রাষ্ট্র বলে মনে করেন না। এখানে কে কার বিরুদ্ধে যাচ্ছে, এটা নিও হেগেলিয়ানিজম মনে হচ্ছে। কে কার বিরুদ্ধে যাচ্ছে, স্বাস্থ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে নামছেন নাকি মুখ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রীর বিরুদ্ধে নামছেন, মানে কত নাটক আর দেখবো ভগবান জানে। এই যে বললাম, বুদ্ধি না আসলে এই কাণ্ড কারখানা করে মানুষ, এখন একেবারে দিকভ্রষ্ট, পথভ্রষ্ট, যে যা পারছে করে যাচ্ছে। সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছেন শান্তিপূর্ণ মিছিল বা ধর্ণা হলে বলপ্রয়োগ করা যাবে না, কি বলবেন? ঠিকই বলেছে, শান্তিপূর্ণ যতক্ষণ মিছিল হবে, মানুষের অধিকার রয়েছে শান্তিপূর্ণ মিছিল করার। আর বলপ্রয়োগ, পুলিশকে তো আমি দুটো ঘটনা বলি। 14ই আগস্ট রাতের বেলা যখন দলে দলে মহিলারা রাস্তায় নেমেছিল, যে কলকাতার রাতে রাস্তার দখল নেবে মেয়েরা, সবাই সমর্থন করেছিল, আমিও সমর্থনে কিছুটা পথ হেঁটেছিলাম, কারণ সেদিন বিকেলে আমি অনেকটা হেঁটেছিলাম বলে আমি আর পুরোটা হাঁটিনি। দমদম অঞ্চলে তাদের সঙ্গে আমি একটু 1 কিলোমিটার মতো পথ হেঁটে আমি ফিরে এসেছিলাম। ফিরে এসে টিভিতে দেখলাম যে কিছু গুন্ডা সমাজ বিরোধী 1-150 লোক হাতে লাঠি নিয়ে ঢুকে পড়লো। পুলিশ প্রথমে আটকানোর চেষ্টা করলো, তারপর উল্টো দিকে দৌড় মারলো। সে দৌড় দেখে আমার তো মনে হয় ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনে ওদের নাম দিয়ে দিলে পরের বিশ্বকাপে এরা মনে হয় 100 বা 200 মিটারে সোনা নিয়ে চলে আসবে। ভারত আর সোনা ছাড়া মানে অলিম্পিকে আর থাকবে না, সোনা পেয়ে যাবে, এমন দৌড় মেরেছিল। এবং আমরা ছোটবেলায় লুকোচুরি খেলতাম না, এরা গিয়ে নার্সদের বলেছে আপনাদের বাথরুমে লুকোবো, দয়া করে একটু লুকোতে দিন, দিয়ে সব নিজেরা কম্বল জড়িয়ে শুয়ে পড়েছে যাতে কেউ খুঁজে না পায়। সেই গান আছে না, অনুপ ঘোষালের, ওরে হাল্লা রাজার সেনা তোরা যুদ্ধ করে করবি কি তা বল, ওই সিনেমায় দেখাচ্ছে হাড় জিজির হাল্লা রাজার সেনা। এরা হাত জিজিরে নয়, বেশ খেয়ে ইয়ে হয়েছে, বেশ নধরকান্তি চেহারা হয়েছে, কিন্তু দৌড় দেখে তো মনে হচ্ছে 50 মিটারে একেবারে যেন বিশ্ব রেকর্ড করে বসবে। আজকে আরেকটা দেখলাম, একজন এএসআই যারই ঘনিষ্ঠ ছিল এই সঞ্জয় রায়, অনুপ নাকি নাম, তাকে যখন সিজিওতে ডেকেছে তার দিকে ক্যামেরা তাক করেছে, সে উল্টো দিকে যা দৌড় মেরেছে, আমার মনে হলো পাপা হড়কে পড়ে গেলে লোকটাকে না হসপিটাল নিয়ে যেতে হয়। ওই দেখে সবাই বলতে শুরু করেছে ভাগ অনুপ ভাগ, রান অনুপ রান। মানে কি নাটক হচ্ছে ভগবান জানে। এসব কাদের ক্ষমতায় বসিয়েছে, কারা পুলিশ চালাচ্ছে, কারা প্রশাসন চালাচ্ছে, কিন্তু একেবারে সার্কাস হয়ে গেছে পশ্চিম বাংলাটা। অবিলম্বে এরা না গেলে এই সার্কাস আরো বেশি দিন চললে সর্বনাশ হয়ে যাবে। তৃণমূলের নেতারা বলছেন যে মুখ্যমন্ত্রী বা সরকারকে কালিমালিপ্ত করলে বা মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কেউ গায়ে কালি লাগাতে চাইলে আঙুল ভেঙে দেবো, গুঁড়িয়ে দেবো। এবং উদয়ন গুহ নানা রকম মন্তব্য করেছেন, তিনি বলছেন আগে বাড়ির স্বামীদের দখল করুন, তারপরে মহিলারা রাত দখল করতে নামবে। মহিলারা কি দখল করবেন না করবেন সেটা মহিলাদের ব্যাপার, মহিলাদের জ্ঞান দিতে ওনাকে কেউ বলেনি। আমি বলবো ওনার বয়স হয়েছে, এবার ডান প্রস্তে যান, কারণ দুনিয়ার ভুলভাল বকা শুরু করেছে। মানুষের আঙুল ভাঙতে হবে না, তার আগে মানুষ মাথা দিয়ে শুরু করবে। যখন মানুষ হাতে পাবে না ক্ষমতা, তখন আর আঙুল দিয়ে শুরু করবে না, মানুষ মাথা দিয়ে শুরু করবে, মাথা বাঁচাতে দৌড়তে হবে। ওয়েট, দিন আসছে, যা করছেন মানুষই আপনাদের হিসেবটা চুকিয়ে দেবে।
বিমলদা, রীতিমতন দেখা যায় বিজেপি যখন কোনো কর্মসূচি করে বা কোনো মঞ্চ করে কর্মসূচির দিকে এগোয়, সেখানে পুলিশ ভাঙচুর করে এবং পুলিশের তৎপরতা আমরা দেখেছি। বারবার যেতে হয় হাইকোর্টে এবং অনুমতি নিয়ে তারপরে কোনো কর্মসূচি করতে হয়। আগামীকাল থেকে বিজেপির কর্মসূচি এবং সেই কর্মসূচি যে ধর্নামঞ্চ করা হবে তারও অনুমতি নিতে যাওয়া হলো হাইকোর্টে এবং হাইকোর্ট অনুমতি দিল, কি বলবেন? না, এখন তো এরা দেখো 2006-07 সালে যখন এই তৃণমূল নেত্রী আন্দোলন করতেন, যে আন্দোলনের সঙ্গে আমরাও পা মিলিয়েছিলাম, একটা আশা ছিল আমাদের যে সিপিএম গণতান্ত্রিক স্পেসটা দিত না, উনি অন্তত গণতন্ত্রের স্পেস দেব। এখন দেখা যাচ্ছে সিপিএম কিছুটা হলেও স্পেস দিত, এরা কোনো স্পেসই দেয় না, কারণ এরা এত আতঙ্কিত, মানুষকে কোনো স্পেসই এরা দিতে চায় না। ফলে হাইকোর্টেই যেতে হয়, আদালতের নির্দেশ নিয়ে আন্দোলন করতে হয়। কিন্তু দেখলাম শ্যামবাজারে মঞ্চ ভেঙে দিল, অথচ সেই দিনই এই 150-200 লোক নিয়ে আমাদের শিয়ালদার কাছ থেকে দরিনা ক্রসিং অব্দি তৃণমূল নেত্রীর নেতৃত্বে তৃণমূল কংগ্রেস 150 লোক নিয়ে হাঁটা শুরু করলো। তারা হাঁটতে পারবে, আমরা হাঁটতে পারবো না, আদালতে যেতেই হবে। কিন্তু আমি এদের জানিয়ে দিতে চাই, ভারতীয় জনতা পার্টির একজন মুখপাত্র হিসেবে, যত ভয় দেখাও না কেন, ভয় তোমরা পাচ্ছ, ভয় আমরা পাচ্ছি না। যারা ভয় পায় তারাই ভয় দেখায়, যারা সাহসের সঙ্গে লড়ে জিত তাদের হয়, জিত আমাদেরই হয়।